Assalamualaikum viewers, welcome back to my channel English Grammar Management. Hope all of you are well. So today I will start my class now, and our today's topic is going to be 46 PCS exam question and answer explanation. So let's see what is the topic today? Yes, this is our topic 46 PCS exam question and answer explanations grammar part. আজকে আমরা 46তম বিসিএস এর এক্সাম কোশ্চেন এবং উত্তর বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনাটি হবে শুধুমাত্র গ্রামার অংশটির উপরে। সো লেটস স্টার্ট। টপিকটি শুরু করার আগে আমি একটু বলে নিই, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, এবং যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওকে। Question number 1. Which of the following words can be used as a verb? Mobile, media, sugar, scent. Yes, answer sugar, scent. These two are the answers. Okay, let's see the explanation. Mobile, actually it is noun, naming word. We know that noun is the naming word. I would have rung them, but I don't have a mobile. আমি তাদেরকে ফোন করতে পারতাম কিন্তু আমার কোনো ফোন নাই। So এখানে mobile, this is actually naming word, that's why this is noun. Media, this is also noun. She is very adept at dealing with the media. সে মিডিয়ার সাথে কাজ করতে খুবই দক্ষ। So এখানে media, this is another naming word, so this is noun. Sugar, sugar, this can be used as a noun and also as a verb. Noun, example, the farmer makes his money from sugar. কৃষক
চিনি থেকে তার অর্থ উপার্জন করে। সো এখানে সুগার ওয়ার্ডটি নাউন বা নেমিং ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে। সো দিস ইজ নাউন অ্যান্ড ইট ক্যান অলসো বি ইউজড অ্যাজ আ ভার্ব। দ্য ক্লিন ফ্রুট ইজ ড্রাইড অ্যান্ড দেন সুগার্ড। এখানে সুগার্ড ওয়ার্ডটি কিন্তু হচ্ছে ভার্ব। পরিষ্কার ফলগুলোকে শুকানো এবং মিষ্টান্ন করা হয় বা মিষ্টি যুক্ত করা হয়। সো এখানে সুগার ওয়ার্ডটি ভার্ব। সো সুগার ওয়ার্ডটি আমরা নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহার করছি। দেন স্যান্ড, দিস ক্যান অলসো বি ইউজড অ্যাজ আ নাউন অ্যাজ ওয়েল অ্যাজ এ ভার্ব। এটা নাউন এবং ভার্ব দুটো হিসেবে ব্যবহার হতে পারে। নাউন হিসেবে ফর এক্সাম্পল দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য স্যান্ড, বালিতে বাচ্চারা খেলাধুলো করছে। সো এখানে স্যান্ড কিন্তু নেমিং ওয়ার্ড, দ্যাটস ওয়াই দিস ইজ নাউন। অ্যান্ড আমরা যদি এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে এক্সাম্পল উইল বি দ্য স্ট্রিটস আর স্লিপারি বিকজ দে হ্যাভ নট বিন স্যান্ডেড ইয়েট। রাস্তা পিচ্ছিল কারণ এখনো বালি ফেলা হয় নাই। সো এখানে স্যান্ডেড ওয়ার্ডটি ভার্ব মানে বালি ফেলা অর্থে ব্যবহার হয়েছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি we can say that it can be used as noun and verb both. So আমরা এখানে আনসার তাহলে দুটো পাচ্ছি, সুগার এবং স্যান্ড এই দুটোই নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। So our answer, which of the following words can be used as the verb? Sugar, sand. Question number 2. In which sentence like is used as the preposition? Yes, here 4 options given. He likes to eat fish. He laughs like his father does. He climbed the tree like a cat. Like-minded people are necessary to start a business. Okay, answer, he climbed the tree like a cat. Okay, কোন সেন্টেন্সটিতে লাইক এই শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে? সো লেটস এক্সপ্লেনেশন। ফার্স্ট সেন্টেন্স, হি লাইকস টু ইট ফিশ। এখানে লাইক কিন্তু ভার্ব, ডুইং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড হিসেবে কাজ করছে, বাংলায় যেটাকে আমরা ক্রিয়া বলি। সো দিস ইজ ভার্ব। হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, সে তার বাবার মতো করে হাসে। সো এখানে লাইক ওয়ার্ডটি হি লাভস অ্যান্ড হিজ ফাদার ডাজ, এই দুটো সেন্টেন্সকে যুক্ত বা কানেক্ট করছে। সো দিস ইজ কানেক্টিং ওয়ার্ড অ্যান্ড উই নো দ্যাট কানেক্টিং ওয়ার্ড দ্যাট ইজ কল্ড কনজাংশন। সো এটি কনজাংশন। হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট, সে বিড়ালের মতো গাছে চড়েছিল। সো এখানে লাইক এটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে বিকজ ইউজড বিফোর নাউন টু ডিনোট রিলেশন। এখানে ক্যাট হচ্ছে নাউন, নাউনের সাথে এটা একটি সম্পর্ক স্থাপন করছে। সো আমরা বলতে পারি যে যে শব্দটি নাউনের আগে বসে সে নাউনের সাথে একটি সম্পর্ক স্থাপন করে সেটি প্রিপোজিশন। সো হিয়ার ইন দিস সেন্টেন্স লাইক ইজ দ্য প্রিপোজিশন। Like-minded people are necessary to start a business. Like-minded people. So this is actually adjective modifier or noun. Modifier হচ্ছে যেটা নাউনের পূর্বে বসে সে নাউনকে বিশেষিত করে থাকে, সেটাই হচ্ছে মডিফায়ার। সো এখানে লাইক মাইন্ডেড পিপুল কি ধরনের পিপুল বা কোয়ালিটি বোঝাচ্ছে। সো এখানে কোয়ালিটি অর্থে যেহেতু ব্যবহার হয়েছে এই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ মডিফায়ার বা নাউন নেমিং ওয়ার্ডও বলতে পারি। সো actually our correct answer we got that he climbed the tree like a cat. এই সেন্টেন্সটিতে like has been used as the preposition. Question number 3. He died following the incident. The underlined word is a or an adjective, noun, adverb, preposition. Yes, answer preposition. এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি কি হিসেবে ব্যবহার হয়েছে? So let's see, he died following the incident. আমরা যদি স্ট্রাকচার ওয়াইজ বলি তাহলে he died, he, this is subject, died, this is verb, subject plus verb plus following, this is actually preposition because this is used before a noun, the incident. Incident হচ্ছে noun, so নাউনের আগে বসেছে এবং নাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে, that's why আমরা বলতে পারি following is the preposition. So preposition actually the word which is used before a noun or pronoun to denote a relation with that noun or pronoun of it.
সো নাউন প্রোনাউনের আগে যে শব্দটি বসে সেই নাউন প্রোনাউনের সাথে একটি সম্পর্ক স্থাপন করে থাকে সেটিকেই আমরা প্রিপোজিশন বলে থাকি। More examples: we were tired for a few days following our trip. So our trip, this is noun, নাউনের আগে বসেছে following এবং সম্পর্ক স্থাপন করার কারণে this is preposition. Police are hunting for two men following a spate of robberies in the sea. A spate of robberies in the sea, this is a noun, and before noun following has been used, so this following is another preposition. So question number 3, he died following the incident. The underlined word is a or an preposition. Question number 4, writing a diary is a very good practice to develop the writing skill. The underlined part is a or an noun phrase, adjective phrase, verbal phrase, adverbial phrase. Yes, answer noun phrase. But why this is noun phrase? Let's see explanation. Writing a diary is a very good practice to develop the writing skill. Noun phrase. Noun phrase হচ্ছে writing a diary. This is noun actually and is a very good practice to develop the writing skill. ডায়েরি লেখার দক্ষতাকে উন্নতি করতে এটি খুব ভালো একটা অনুশীলন। সো রাইটিং আর ডায়েরি এটা নেমিং ওয়ার্ড বা নাউন হিসেবে কাজ করছে, বাট দিস ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটি গ্রুপ অফ ওয়ার্ডস যার কারণে এটাকে আমরা ফ্রেজ বলছি এবং এটা নাউনের কাজ করার কারণে দিস ইজ নাউন ফ্রেজ। Adjective phrase, many of exercises are fairly difficult. Here fairly difficult. This is actually adjective because এটা একটা কোয়ালিটি বোঝাচ্ছে। Many of exercises are fairly difficult. এখানে exercises কোয়ালিটি বোঝানোর কারণে fairly difficult both are adjective, but it is group of words, that's why আমরা এটাকে adjective phrase বলবো। Verbal phrase, she was walking quickly to the mall. Walking quickly. এখানে walking হচ্ছে verb, quickly this is another additional complement with this verb, that's why this is phrase. যেহেতু এখানে একটি শব্দগুচ্ছ ব্যবহার হয়েছে ভার্বের ক্ষেত্রে, সো walking quickly কে আমরা verbal phrase বলতে পারি। Adverbial phrase, she has a habit of talking too much. So too much, তার কথা বেশি বলার একটি অভ্যাস আছে। সো এখানে টু মাচ এই ওয়ার্ডটি যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস, সো দিস ইজ ভার্ব এবং এটি কথা বলা মানে ভার্বের কন্ডিশন বোঝাচ্ছে, সো দিস ইজ অ্যাডভার্ব এবং এটি অ্যাডভার্বের কাজ করছে and as well as group of words, so we can say that this is adverbial phrase. So question number 4, writing a diary is a very good practice to develop the writing skill. The underlined part is a or an noun phrase. Question number 5, fill in the blank with the correct word. Dash, he lay on the ground groaning. Injured, having injured, injuring, be injured. Let's see the answer. Answer, being injured. Okay, our explanation. Dash, he lay on the ground groaning. That is the question. It is actually whatever we are going to use. Participle. Participle হচ্ছে verb plus ing or ed or t. ভার্বের সাথে যখন ing অথবা ed অথবা t অ্যাড হয়ে এটি অ্যাডজেক্টিভের কাজ করবে, মানে কোনো কিছুর অবস্থা, পরিমাণ, সংখ্যা বা সার্কামস্ট্যান্স বোঝাবে, সেক্ষেত্রে আমরা সেটাকে পার্টিসিপল বলতে পারি। Participle is of three types: present participle, past participle, perfect participle. Present participle, being injured, he lay on the ground groaning. So এখানে this is present participle. Present participle হচ্ছে যখন ভার্বের সাথে ing অ্যাড হয়। এখানে being injured, be ভার্বের সাথে ing অ্যাড হওয়ার কারণে this is present participle. Past participle, I need the examined papers. So I need examined papers. So examined, this is past form. So past form ব্যবহার হবে যেখানে মানে past form ব্যবহার হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাই হচ্ছে past participle. So আমরা examined papersটা past participle বলতে পারি। Perfect participle, having got dressed, he slowly went downstairs.
সো পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যখন কোনো সেন্টেন্স হ্যাভিং দ্বারা শুরু হবে এবং হ্যাভিং এর পরে পাস্ট ফর্ম ভার্বে পাস্ট ফর্ম বসবে। সো হ্যাভিং গট ড্রেসড এখানে ভার্বে পাস্ট ফর্ম বসেছে এবং শুরুতে হ্যাভিং বসার কারণে এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। সো উই অলরেডি গট আওয়ার আনসার দ্যাট ইন আওয়ার কোশ্চেন on the blank will be the present participle and that present participle being injured. So our correct answer, whatever actually not given in the options, যেটা অপশনে আসলে দেওয়া নাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে being injured. Question number 6. Find out the meaning of the following phrase. By and large. Very large, far away, on the whole, the largest one. Answer on the whole. Let's see idiomatic phrase. A group of words which have no subject and finite verb express something different meaning. আমরা কিছুক্ষণ আগেও শিখেছি যে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেটার কোনো ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া এবং নো সাবজেক্ট তার মানে কোনো সাবজেক্ট থাকবে না অ্যান্ড এক্সপ্রেস সামথিং এবং এটা কিছু ডিফারেন্ট মিনিং এক্সপ্রেস করবে এটাকেই বলা হয় ইডিওমেটিক ফ্রেজ। সাম আদার ফ্রেজেস কিছু ফ্রেজ আমরা দেখে নিই। বাই অ্যান্ড লার্জ, অন দ্য হোল মানে পুরোটাই। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই অ্যান্ড লার্জ, কাজটি পুরোপুরিভাবে শেষ হয়েছে। বাই ভার্চু বাই দ্য হেল্প, বাই ভার্চু অফ মানে হচ্ছে বাই দ্য হেল্প কারো সহায়তায়। ইউ ক্যান সাকসিড বাই ভার্চু অফ ইন্ডাস্ট্রি, তুমি পরিশ্রমের সাহায্যে সফলতা লাভ করতে পারো। সো এখানে সাহায্যে অর্থে বাই ভার্চু অফ ব্যবহার হয়েছে বাই অল মিনস। দিস ইজ অ্যানাদার ইডিওমেটিক ফ্রেজ, এটা মানে হচ্ছে অ্যাট এনি ওয়ে, যে কোনো উপায়ে। আই শ্যাল হেল্প ইউ বাই অল মিনস, আমি যে কোনো উপায়ে তোমাকে সাহায্য করব। সো দিস ইজ অ্যানাদার ইডিওমেটিক ফ্রেজ। সো উই গট আওয়ার আনসার দ্য মিনিং অফ বাই অ্যান্ড লার্জ, ইয়েস পুরোপুরিভাবে, অর অন দ্য হোল। Question number 7. Choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me. Withdraw, reinforced, forgot, support. Yes, answer withdraw. He went back on his promise of voting for me. সে আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল। এই অর্থে আমরা ওয়েন্ট ব্যাক ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি দিস ইজ গ্রুপ ভার্ব। সো আমরা আরো কিছু গ্রুপ ভার্ব দেখে নিই যে ওয়েন্ট ব্যাক মানে হচ্ছে উইথড্র, বাতিল করা। হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, সে আমাকে ভোট দেওয়া উইথড্র করেছিল, বাতিল করেছিল বা ভঙ্গ করেছিল, এই অর্থে আমরা উইথড্র ব্যবহার করেছি। সো ওয়েন্ট ব্যাক, দিস মিনস উইথড্র। আরো কিছু গ্রুপ ভার্ব যেমন ব্রেক আউট মানে স্প্রেড আউট, ছড়িয়ে পড়া। কোভিড-19 হ্যাজ ব্রোকেন আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোভিড-19 সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। পুট ফোর্থ টু ব্লুম, পুট ফোর্থ মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া। ট্রিজ পুট ফোর্থ নিউ লিভস ইন স্প্রিং, গাছে বসন্তকালে নতুন পাতা ফুটে ওঠে। টেল আপন টু হার্ম মানে ক্ষতি করা। ওভার ইটিং টেলস আপন হিজ হেলথ, অতিরিক্ত খাওয়া তার স্বাস্থ্যের ক্ষতি করে। সো এই অর্থগুলো আসলে ব্যবহার হয়েছে অনলি ইন কেস অফ গ্রুপ ভার্ব। So we got our answer that choose the best alternative for the underlined. Went back, what does it mean? Withdraw. Question number 8. Let the cat out of the bag means bring out a cat from a bag. Let a cat move at large. Reveal a secret carelessly. Take a precautious steps. Okay, answer reveal a secret carelessly. Textual phrase. This is actually textual phrase, a group of words which express peculiar meaning than dictionary meaning through a text. অলরেডি ফ্রেজ বলতে আমরা বুঝি গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ যেটা ডিকশনারি মিনিং থেকে একটু ভিন্নতর অর্থ প্রকাশ করে একটি টেক্সটের থ্রুতে। সো সেটাকে আমরা টেক্সচুয়াল ফ্রেজ বলছি। সাম টেক্সচুয়াল ফ্রেজেস যেমন লেট ক্যাট আউট অফ দ্য ব্যাগ, যেটা মানে হচ্ছে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি।
মানে খুব অসতর্কভাবে সত্যকে প্রকাশ করে ফেলা। Have too many irons in the fire. This is another textual phrase যেটা মানে হচ্ছে have too much work in hand. হাতে অনেক বেশি কাজ থাকা। Pay off all the scores. To revenge. প্রতিশোধ নেওয়া। এই অর্থে pay off all the scores এই textual phrase ইউজ হয়। Kick up a row যেটা মানে হচ্ছে create disturbance, বিরক্তি তৈরি করা। So all these are textual phrases, but we already got our answer that let the cat out of the bag. This means reveal our secret carelessly. Question number 9. He is a man to depend on. The underlined part is a noun phrase, an adjective phrase, an adverbial phrase, a prepositional phrase. Yes, answer an adjective phrase. Let's see. A noun phrase অবশ্যই phrase বলতে বোঝায় a group of words which act as a noun. যে group of words বা শব্দগুচ্ছ নাউনের কাজ করে সেটাই noun phrase. Example, people like to have money. People like কি like করে to have money. So to have money এটা একটি নেমিং ওয়ার্ড হিসেবে কাজ করার কারণে this is noun phrase. And an adjective phrase. A group of words act as an adjective. যে গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডজেক্টিভের কাজ করে সেটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফর এক্সাম্পল, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। সে একজন মানুষ, কি ধরনের মানুষ সেখানে কোয়ালিটি বোঝাচ্ছে। সো দিস ইজ অ্যাডজেক্টিভ টু ডিপেন্ড অন। সো এটা অ্যাডজেক্টিভের কাজ করার কারণে এবং এটি শব্দগুচ্ছ হওয়ার কারণে টু ডিপেন্ড অন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। And adverbial phrase. Adverbial phrase হচ্ছে a group of words act as an adverb. যে গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডভার্বে কাজ করে সেটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফর এক্সাম্পল, উই ইউজুয়ালি গো অন হলিডে ইন অগাস্ট। আমরা অগাস্টে সাধারণত ছুটিতে যাই। সো উই গো, কোথায় যাই এবং কোন মাসে যাই? ইন অগাস্ট অন হলিডে। সো অন হলিডে ইন অগাস্ট, দিস ইজ গ্রুপ অফ ওয়ার্ডস এবং এটা ভার্বের কন্ডিশন মানে গো এই ভার্বের কন্ডিশন বোঝানোর কারণে এটি অ্যাডভার্বের কাজ করছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। A prepositional phrase. A group of words act as a preposition. যে গ্রুপ অফ ওয়ার্ড প্রিপোজিশনে কাজ করে। ফর এক্সাম্পল, আই লেফট দ্য হাউস বিফোর নুন। এখানে বিফোর নুন, দুপুরের আগে আমি বাসাটি ত্যাগ করেছিলাম। নুন যেহেতু নাউন এবং নাউনের আগে বিফোর বসেছে, সো উই ক্যান সে দ্যাট দিস ইজ প্রিপোজিশন। বাট if we say prepositional phrase, before noun এই পুরো অংশটাই হচ্ছে prepositional phrase, কারণ এটা একটি শব্দগুচ্ছ। Question number 9. He is the man to depend on. The underlined part is an adjective phrase. So we already got our answer. সে কি ধরনের মানুষ? অন্যের উপর নির্ভরশীল। So এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। That's why this is adjective phrase. Question number 10. His dream that he will be a BCS cadre finally came true. The underlined part is a noun clause, an adjective clause, an independent clause, a coordinate clause. Let's see a noun clause. Okay. At first we have to know what is clause. Clause also means that it is a group of words which have a subject and predicate and act as a part of speech. ক্লজ মানেও কিন্তু একগুচ্ছ শব্দকে বোঝায় যেটার একটা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। ফ্রেজের কিন্তু সাবজেক্ট প্রেডিকেট থাকে না, বাট ক্লজের সাবজেক্ট প্রেডিকেট থাকে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ অ্যান্ড অ্যাক্ট অ্যাজ আ পার্ট অফ স্পিচ। এটি সাবজেক্ট প্রেডিকেট সহ কমপ্লিট একটি সেন্টেন্স হবে এবং এটা একটা সেন্টেন্সের অংশ বা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল, আ নাউন ক্লজ। His dream that he will be a BCS cadre finally came true. তার স্বপ্ন যে সে একজন বিসিএস ক্যাডার হবে, ফাইনালি সেটি সত্য হয়েছিল। সো তার স্বপ্ন কি? হোয়াট? এটা একটা নাউন বা নেমিং ওয়ার্ড হিসেবে কাজ করছে। তার স্বপ্নটা কি? দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার। সো দিস ইজ অ্যাকচুয়ালি নাউন ক্লজ। যেহেতু নাউনের কাজ করছে আমরা নাউন ক্লজ বলতে পারি এবং এখানে হি সাবজেক্ট এবং সাবজেক্টের পরে প্রেডিকেট পুরো অংশটাই আছে। দ্যাটস ওয়াই দিস ইজ ক্লজ। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। আই মেট দ্য ম্যান হু ইজ আমেরিকান। আমি একটি লোকের সাথে দেখা করেছিলাম যে আমেরিকান ছিল। তাহলে আমি
কেমন ধরনের লোকের সাথে দেখা করেছিলাম, দ্য কোয়ালিটি, একটা কোয়ালিটি বোঝানোর কারণে হু ইজ আমেরিকান এই অংশটুকু অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু দিস ইজ ক্লজ বিকজ হু হচ্ছে সাবজেক্ট অ্যান্ড রেস্ট অফ দ্য পোর্শন অফ দ্য সেন্টেন্স ইজ প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট বোথ থাকার কারণে এই সেন্টেন্সের এই অংশটি হু ইজ আমেরিকান অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ কাম ক্লজ। An adverbial clause. I am going the place where everybody is scared to go. যেখানে সবাই যেতে ভয় পায় আমি সেখানে যাচ্ছি। সো where everybody is scared to go, এখানে everybody কিন্তু হচ্ছে সাবজেক্ট, scared to go প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট আছে, সো দিস ইজ ক্লজ, এবং এটা অ্যাডভার্বে কাজ করছে বিকজ আই এম গোয়িং দ্য প্লেস। এখানে গোয়িং এই ভার্বের কন্ডিশন, আমি কোথায় যাচ্ছি এই ভার্বের কন্ডিশন বোঝানোর কারণে এটি অ্যাডভার্বের কাজ করছে। দ্যাটস ওয়াই উই সে দ্যাট দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। An independent clause. It is also called principal clause. Independent clause হচ্ছে যে ক্লজটি কারো উপর নির্ভরশীল না, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে ক্লজে একটি সাবজেক্ট প্রেডিকেট থাকবে এবং এটি কমপ্লিট একটি মিনিং প্রকাশ করবে। দিস ইজ প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য আমব্রেলা হুইচ হ্যাজ নো হ্যান্ডেল। এটা একটা ছাতা যেটার কোনো হ্যান্ডেল নেই। সো দিস ইজ দ্য আমব্রেলা, এই অংশটি কিন্তু সাবজেক্ট প্রেডিকেট বোথ আছে, প্লাস এটি একটি কমপ্লিট মিনিংও প্রকাশ করছে যে এটি একটি আমব্রেলা বা ছাতা। সো দিস ইজ দ্য আমব্রেলা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আ কোঅর্ডিনেট ক্লজ, দ্য ক্লজ ইউজিং অ্যান্ড, বাট, অর, ফর। যে ক্লজগুলো অ্যান্ড, বাট, অর, ফর এই কনজাংশনগুলো ইউজ করে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। হি ইজ সিক বাট হি ইজ ক্যাপাবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। সে অসুস্থ কিন্তু মিটিং এ অ্যাটেন্ড করতে সক্ষম, সে অসুস্থ, দিস ইজ অন ক্লজ। হি ইজ ক্যাপাবল টু অ্যাটেন্ড মিটিং, এখানেও সাবজেক্ট প্রেডিকেট বোথ থাকার কারণে দিস ইজ অলসো ক্লজ। তো এই দুটো ক্লজকে যুক্ত করছে বাট এই কনজাংশন, that's why we say that this is coordinate clause. So question number 10, his dream that he will be a BCS cadre finally came true. The underlined part is, already we got our answer, that underlined part is a naming word and this is a clause, that's why we can say that this is a noun clause. Question number 11, which of the following is the correct simple sentence? All that glitters is not gold. All is well that ends well. Do or die. I saw an old man walking past me. Which sentence is the correct simple sentence? Okay, answer, I saw an old man walking past me. Let's see which one simple sentence. Textual phrase. এটি আসলে টেক্সচুয়াল ফ্রেজ, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই সেন্টেন্সটি টেক্সচুয়াল ফ্রেজের মধ্যে পড়ে, যেটা মানে হচ্ছে চকচক করলেই শোনা হয় না। যেটা চকচক করে এটা একটা ক্লজ, চকচক করলেই শোনা হয় না, সেটা শোনা হয় না, এটাও একটা ক্লজ। তো দুটো ক্লজকে আমরা দ্যাট দ্বারা সংযুক্ত করেছি। সো এখানে দুটো ক্লজ একসাথে ব্যবহার হওয়ার কারণে আমরা এটাকে বলতে পারি দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে দুটো ক্লজ থাকবে। All is well that ends well. This is another sentence that is called textual phrase. এটা মানে হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো। So all is well, this is one clause, ends that ends well, this is another clause. So এই দুটো ক্লজ যেহেতু এই সেন্টেন্সে আছে, so we can say that this is complex sentence. Do or die. So do, this is on verb, die another verb, both verb connected by or, so this is compound sentence. Do দিয়ে একটা সেন্টেন্স হয়, die দিয়েও আরেকটা সেন্টেন্স আমরা বলতে পারি, কারণ দুটোরই সেপারেট মিনিং রয়েছে। তো এটি যেহেতু অর এই কনজাংশন দ্বারা যুক্ত, আর আমরা জানি অ্যান্ড, বাট, অর, ফর দ্বারা যুক্ত হলেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। সো এটা কম্পাউন্ড সেন্টেন্স। অন দ্য আদার হ্যান্ড, I saw an old man walking past me. আমি একটা লোককে আমার পাশ দিয়ে হেঁটে যেতে দেখেছিলাম। সো এই সেন্টেন্সটাতে কিন্তু ক্লজ is only one. I saw, I subject, saw an old man walking past me, বাকি পুরো অংশটা প্রেডিকেট। সো এখানে সাবজেক্ট এবং একটাই প্রেডিকেট,
সো এখানে একটা সাবজেক্ট একটা প্রেডিকেট থাকার কারণে দিস ইজ অন ক্লজ অ্যান্ড দ্যাট মিনস সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে ওটাই সিম্পল সেন্টেন্স। So which of the following is the correct simple sentence? Yes, we got our answer. I saw an old man walking past me. Question number 12. Which is the correct complex form of sentence? A corrupt man cannot win the respect of others. Okay, so এই সেন্টেন্সটার কমপ্লেক্স ফর্ম আমাদেরকে বের করতে হবে। Here four options given. A man who is corrupt cannot respect others. A man does not respect others who are corrupt. A man who is corrupt cannot win the respect of others. A man who can win the respect of others cannot be corrupt. Yes, answer. A man who is corrupt cannot win the respect of others. So এটাই হচ্ছে কারেক্ট কমপ্লেক্স ফর্ম। সো কিভাবে কমপ্লেক্স ফর্মটা হলো আমরা দেখে নিই। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আ সেন্টেন্স ইজ অফ থ্রি টাইপস। স্ট্রাকচার বা গঠন অনুসারে একটি সেন্টেন্সকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সো আমাদের কোশ্চেনে আছে সিম্পল সেন্টেন্স, দ্য করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। সো এটাকে যখন আমরা সিম্পল দেখছি তখন এটার একটি ক্লজ, আ করাপ্ট ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট, বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। তো দিস ইজ সিম্পল সেন্টেন্স। যখন এটাকে আমরা কমপ্লেক্স করছি then it will be a man who is corrupt cannot win the respect of others. So who is corrupt, this is on clause, and a man cannot win the respect of others, this is another clause. So এই সেন্টেন্সে কিন্তু দুটো ক্লজ রয়েছে, কারণ a man একটি সাবজেক্ট, who আরেকটি সাবজেক্ট, দুটো সাবজেক্ট এবং দুটো প্রেডিকেট থাকার কারণে। So we can say that this is complex. সো আমরা যখন এই সেন্টেন্সটি সিম্পল থেকে কমপ্লেক্স করব, আনসার হবে আ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। আর যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে দাঁড়ায় আ ম্যান ক্যান বি করাপ্ট বাট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তো এখানে কিন্তু সেন্টেন্সটিকে আমরা বাট দ্বারা, মানে দুটো ক্লজকে বাট দ্বারা সংযুক্ত করেছি। সো দিস ইজ কম্পাউন্ড। But in our question is that which is the complex form. So we got our answer that complex form, a man who is corrupt cannot win the respect of others. This is the complex form of the sentence given above. Question number 13. Find out the correct positive form of the sentence. Who is the better player than Jaman in the team? Is there any other player in the team who is as good as Jaman? Who is the best player than Jaman in this team? Is there any other players in this team who is as good as Jaman? Are there any other player in this team who are as good as Jaman? এখানে জামানের সাথে অন্যান্য প্লেয়ারদের কম্পারিজন করা হয়েছে, আর আমরা জানি যখন কম্পারিজন করা হয় না তখন পজিটিভ সেন্টেন্স হয়, আর যখন কম্পারিজন করা হয় তখন সেটা কম্পারেটিভ হয়। দুইয়ের মধ্যে কম্পারিজন হলে কম্পারেটিভ, আর দুইয়ের অধিক হলে সেখানে আমরা সুপারলেটিভ ব্যবহার করে থাকি। সো our answer that is there any other player in this team who is as good as Jaman? সো এখানে as good as Jaman, আমরা যখন কোনো সেন্টেন্সে পজিটিভ ফর্ম ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু as এই as নরমালি ব্যবহার হয়ে থাকে। সো এই সেন্টেন্সটি সিম্পল প্লাস ইন্টারোগেটিভ। সো আমরা আরো কিছু পজিটিভ এবং কম্পারেটিভ দেখে নিই। পজিটিভ সেন্টেন্সেস বাট দিস আর ইন্টারোগেটিভ, এগুলো কিন্তু পজিটিভ কাম ইন্টারোগেটিভ, কম্পারেটিভ কাম ইন্টারোগেটিভ। পজিটিভ ভার্সেস কম্পারেটিভ আমরা দেখে নিই। ইজ দেয়ার এনি আদার গার্ল ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ নিপা? আর কোন মেয়ে কি নিপার মতো ব্রিলিয়ান্ট? সো অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ থাকলে আমরা বুঝবো দিস ইজ পজিটিভ। হু ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান নিপা? নিপার থেকে ব্রিলিয়ান্ট কে? সো এখানে কম্পারেটিভের ক্ষেত্রে নিপার থেকে বা নিপার চেয়ে ব্রিলিয়ান্ট বুঝিয়েছে, এই জন্য আমরা এটা কম্পারেটিভ বলছি। সো দিস ইজ নট অনলি কম্পারেটিভ, দিস ইজ অলসো ইন্টারোগেটিভ, এটা কিন্তু প্রশ্নবোধক। পজিটিভ নাম্বার 2, is there any other player in this team who is as good as Jaman? So as থাকার কারণে this is positive sentence, but this is also interrogative. Question number 2,
comparative, who is the better player than জামান in this team? সো এখানে কিন্তু as ব্যবহার হয়নি, এখানে ব্যবহার হচ্ছে than মানে হচ্ছে যে জামানের থেকে বা জামানের চেয়ে বেটার প্লেয়ার কে এই টিমে। সো এখানে কম্পারিজন বোঝানোর কারণে এখানে আমরা কম্পারেটিভ বলতে পারি এটিকে, এবং দিস ইজ অলসো ইন্টারোগেটিভ। পজিটিভ নাম্বার 3, ইজ দেয়ার এনি আদার বয় অ্যাজ ওয়াইজ অ্যাজ কামাল? এটিও প্রশ্নবোধক, বাট অ্যাজ ব্যবহার হওয়ার কারণে এটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলতে পারি বা পজিটিভ সেন্টেন্স বলতে পারি। আর যখন এটা কম্পারেটিভ সেন্টেন্স হবে তখন হবে হু ইজ মোর ওয়াইজ দেন কামাল? কামালের থেকে কে বেশি জ্ঞানী? তাহলে দেন কামাল, দেন যেহেতু ব্যবহার হয়েছে, সো তুলনামূলক হওয়ার কারণে এটি কম্পারেটিভ সেন্টেন্স। So already we got our answer that find out the correct positive form of the sentence. Who is better player than জামান? এটা কিন্তু কম্পারেটিভে আছে কারণ দেন ব্যবহার হয়েছে, কিন্তু যখন পজিটিভ হবে তখন ইউজ হবে as as. Is there any other player in this team who is as good as জামান? As. So this is correct positive form. Question number 14. Fill in the blank with the correct word. The submarine dipped to avoid dash by the enemy plane. See, being seen, seeing, seen. Yes, answer being seen. Let's see. Again participle. আমরা জানি participle হচ্ছে ভার্বের সাথে ing ও যোগ হতে পারে, et or en or t, এটি এগুলো অ্যাড হয়ে যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে, কোনো কিছুর কন্ডিশন, কোয়ালিটি, কোয়ান্টিটি, সার্কামস্ট্যান্স বোঝায়, সেটিকে আমরা পার্টিসিপল বলি। সো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করবে। ফর এক্সাম্পল, আই স এ পেন লাইং অন দ্য গ্রাউন্ড। সো লাইং, এই লাইং ওয়ার্ডটি কিন্তু ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়েছে, যেটার মানে দাঁড়াচ্ছে যে আমি একটি পেন দেখলাম যেটা মাটিতে পড়েছিল, তাহলে কি অবস্থাতে ছিল? লাইং, লাইং অন ওভার দ্য গ্রাউন্ড। সো লাইং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আইএনজি যোগ হওয়ার কারণে এটা প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতে পারি। স্ট্রাকচার বিং প্লাস পাস্ট পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এখানে বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বিং হয়েছে এবং বিং এর পরে পাস্ট পার্টিসিপল বসে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তখন আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। আর আমাদের কোশ্চেনের সেন্টেন্সটি ছিল দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্লেন। সাবমেরিনটি শত্রুদের দেখা যাতে না যায়, মানে তাদের দৃষ্টি অ্যাভয়েড করার জন্য ডুব দিল। তাহলে বিং সিন, এই কারেক্ট আনসারটি হবে বিং সিন। এখানে বিং, বি এর সাথে আইএনজি অ্যাড হয়ে তারপরে পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল সি ভার্বের পাস্ট পার্টিসিপল সিন বসেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। So question number 14, fill in the blank with the correct word. The submarine dipped to avoid being seen by the enemy plane. Question number 15. Fill in the blank with the correct word. In the fear of dash, he escaped elsewhere. Arresting, being arrested. Arrested, having arrested. Answer being arrested. So again being, let's see, participle. কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে ভার্বের সাথে যখন আইএনজি, ইডি, টি, ইএন অ্যাড হয়ে অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভের কাজ করবে, then we can say that that is participle. And present participle হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। যখন ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়ে অ্যাডজেক্টিভে কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, I need to eat boiling rice. তো boiling, এখানে বয়েল ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়েছে এবং কি ধরনের ভাত আমার দরকার? আমার দরকার হচ্ছে সিদ্ধ ভাত, বয়েলিং রাইস। সো ভার্বের কন্ডিশন বোঝানোর কারণে এটি অ্যাডজেক্টিভ। সো আইএনজি plus verb equal to adjective, so we can say that this is present participle. And structure being plus past participle equal to adjective. কোশ্চেনে যে সেন্টেন্সটি আছে সেটা স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে, সেটা বিং বসবে, মানে বি ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে পাস্ট পার্টিসিপল এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করবে। দ্যাট মিন্স সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সো ইন দ্য ফিয়ার অফ বিং অ্যারেস্টেড, হি এসকেপড এলসওয়্যার, এখানে বিং অ্যারেস্টেড এটাই কারেক্ট আনসার, মানে এখানে
আমাদের প্রেজেন্ট পার্টিসিপলটা বসবে। Fill in the blank with the correct word. In the fear of being arrested, he escaped elsewhere. Question number 16. Fill in the blank with the correct word. I didn't follow who passed by me. It dash Shoji. Answer where, must be, might be, was. Yes, our correct answer will be might be. So might be actually on modal auxiliary verb. So আমরা আরো কিছু modal auxiliary verb এর ব্যবহার দেখে নিতে পারি, যেমন might, this is past form of may and express polite request. এই might হচ্ছে যে may ভার্বের past form হিসেবে আমরা might ব্যবহার করতে পারি এবং যেটা ভদ্রতার সাথে অনুরোধ করা বোঝায়। ফর এক্সাম্পল, might I ask you a question? আমি কি আপনাকে একটা কোশ্চেন করতে পারি? এক্ষেত্রে কিন্তু ভদ্রতা সহকারে জিজ্ঞেস করাতে এটিকে আমরা might দ্বারা কোশ্চেন করেছি। সো হিয়ার might is on modal auxiliary verb. might have, এটাও modal auxiliary verb, যেটা মানে হচ্ছে most probably, মানে খুবই সম্ভবত। ফর এক্সাম্পল, ইউ মাইট হ্যাভ লেফট ইউর ব্যাগ ইন দ্য শপ। তুমি সম্ভবত তোমার ব্যাগ দোকানে ফেলে আসতে পারো। দোকানে ফেলে এসে থাকবে বা ফেলে আসতে পারো, এক্ষেত্রে আমরা মাইট হ্যাভ ব্যবহার করব। মাইট বি এক্সপ্রেস পসিবিলিটি আর প্রবাবিলিটি, মানে সম্ভাবনার ক্ষেত্রে আমরা সাধারণত মাইট বি ব্যবহার করি। দ্য স্টেটমেন্ট মাইট বি ট্রু, এই তথ্যটি সত্য হতে পারে। সো হতে পারে অর্থে আমরা মাইট বি ব্যবহার করেছি। সো এক্ষেত্রে আমাদের কোশ্চেনের ক্ষেত্রেও আমরা মাইট বি বা হতে পারে এই মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি, আমি দেখিনি যে কে আমার পাশ দিয়ে গিয়েছিল। ইট মাইট বি সজীব, এটা সজীব হতে পারে। সো মাইট বি, দিস মডাল অক্সিলারি ভার্ব উইল বি ইউজড হিয়ার। Question number 17. Fill in the blank with the correct word. Shamin is my colleague. I dash him for 10 years. Okay, known, have known, knew, have been known. Which will be the correct answer? Answer have known. Let's see. Present perfect tense. আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা জানতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ, হ্যাজ এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি। The incident has happened or occurred recently or currently and its image or impression is still existing. যে ঘটনাটি সাম্প্রতিককালে, রিসেন্টলি বা কারেন্টলি ঘটেছে, সাম্প্রতিককালে ঘটেছে এবং যেটার ইমেজ বা ইমপ্রেশন এখনো, যেটার অস্তিত্ব এখনো বর্তমান আছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে এইমাত্র ঘটেছে এমন কিছু ঘটনা, সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটার স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ, হ্যাজ এই অক্সিলারি ভার্ব বসবে, দেন পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এক্সাম্পলস, আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন হি হ্যাজ বিন প্রিন্সিপাল ফর 10 ইয়ার্স, সে 10 বছর থেকে এখানে প্রিন্সিপাল আছে। সো আছে মানে বর্তমানেও আছে, তার ইমপ্রেশনটা বা ইমেজটা এখনো বর্তমান, এখনো এক্সিস্ট করছে। সো এখানে হ্যাজ বিন, হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল বসেছে, এই কারণে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, এখানেও হ্যাভ নোন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ওয়াইজ বসেছে। সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ বিন ইন কানাডা ফর 2 ইয়ার্স, এখানেও হ্যাজ বিন বসেছে, হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল। সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। So according to that, we can say that in our answer, fill in the blank with the correct word. Shamin is my colleague. I, এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, have known him for 10 years. আমি তাকে 10 বছর থেকে জানি, মানে জেনে আসছি, তার ইমেজটা এখনো বর্তমান রয়েছে। Question number 18. Fill in the blank with the correct word. The snow swirls dash the valley, up, down, in, through. Yes, answer down. Let's see. These are actually prepositions. So some necessary prepositions I am showing you. Up. Up মানে হচ্ছে to mention higher position, উপরের দিকে বা উচ্চতর কিছু বোঝাতে। Up ব্যবহার করি। The price of fuel is up again.
তেলের দাম এখন আবার বেড়েছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আপ প্রিপোজিশন ডাউন টুয়ার্ডস দ্য লোয়ার প্লেস, মানে নিচু জায়গার দিকে গড়িয়ে যাওয়া বা চলে যাওয়া, এক্ষেত্রে ডাউন ব্যবহার করা হয়। দ্য স্নো সোয়ার্স ডাউন দ্য ভ্যালি, এখানে বরফ উপত্যকার দিকে গড়িয়ে পড়ছে, সো এখানে সোয়ার্স ডাউন নিচের দিকে যাচ্ছে, এ কারণে ডাউন প্রিপোজিশন ব্যবহার হয়েছে। ইন বিগার এরিয়া, বড় ধরনের জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, যেমন মায়ানমার ইজ ইন সাউথ ইস্ট এশিয়া, মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়াতে। সো এটা দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়া মহাদেশ, এটা বিরাট এরিয়া বোঝাচ্ছে, এই কারণে দিস ইজ বিগার এরিয়া, দ্যাটস ওয়াই আমরা এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করেছি। থ্রু, ফ্রম অন এন্ড সাইড অফ সামথিং টু দ্য আদার, কোনো এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া, সেটাই হচ্ছে থ্রু। দ্য বয় ওয়েডেড থ্রু দ্য ওয়াটার টু রিচ বোট, ছেলেটি তার বোটে পৌঁছানোর জন্য পানির মধ্য দিয়ে হেঁটে চললো বা পার হলো, ওয়েডেড থ্রু দ্যাট ওয়াটার। তো এখানে পানির মধ্য দিয়ে আমরা থ্রু প্রিপোজিশন ব্যবহার করেছি। So fill in the blank with the correct word. The snow swells. We got our answer. Swells down the valley. Question number 19. Fill in the blank with the correct word. There is a coffee shop dash the street. At, before, on, across. Yes, answer across. Let's see again necessary prepositions. At কিন্তু হচ্ছে একটি প্রিপোজিশন, যেটা মানে হচ্ছে স্মলার এরিয়া, ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। হি লিভস অ্যাট সিলেট ইন বাংলাদেশ, বাংলাদেশ বিগার এরিয়া, সিলেট বাংলাদেশের ভেতরে, সো দিস ইজ স্মল এরিয়া। সো স্মল এরিয়া হওয়ার কারণে এটাকে অ্যাট প্রিপোজিশন বসেছে। বিফোর, ইন ফ্রন্ট অফ, বিফোর মানে হচ্ছে সামনে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিফোর মাই আইস, এই অ্যাক্সিডেন্টটি আমার চোখের সামনে ঘটেছিল, সো বিফোর এই প্রিপোজিশনটি এই ইন ফ্রন্ট অফ অর্থে ব্যবহার হয়েছে। অন, অ্যাডমাইরেশন, অন আমরা অনেক ক্ষেত্রে প্রশংসা অর্থেও ব্যবহার করে থাকি। সো আই কংগ্রাচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, আমি তোমার বুদ্ধিমত্তা সফলতার জন্য তোমাকে অভিনন্দন জানাই। এখানে কংগ্রাচুলেট ইউ অন, অন অ্যাডমাইরেশন বা প্রশংসা অর্থে প্রিপোজিশনটি বসেছে। অ্যাক্রস, ক্রসিং অফ, পার হয়ে যাওয়া। দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট, এই রাস্তাটি পার হয়ে একটি কফি শপ আছে। সো এখানে অ্যাক্রস, পার হয়ে অর্থে অ্যাক্রস প্রিপোজিশনটি বসেছে। সো আওয়ার আনসার উড বি আ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট। Question number 20. Identify the correct sentence. He has said to me that I will go, but you will stay there in Dhaka. He has told me that he will go, but I will stay here in Dhaka. He has told me that I would go, but you would stay there in Dhaka. He has told me that he would go, but I would stay here in Dhaka. Yes, correct answer. He has told me that he will go, but I will stay here in Dhaka. This is actually included to the grammatical term narration. এটি গ্রামারে ন্যারেশনে অন্তর্ভুক্ত। ন্যারেশন বলতে আমরা জানি স্পিচ, অ্যান্ড whenever we talk about narration, যখনই আমরা ন্যারেশন নিয়ে কথা বলি তখন দুটি টার্ম আমাদের ব্রেনে চলে আসে, একটা হচ্ছে ডিরেক্ট এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এবং যে সেন্টেন্সটি মানে কারেক্ট সেন্টেন্সটি অপশনে দেওয়া আছে আমাদের অপশনগুলোর মধ্যে, সেটি হচ্ছে ইনডিরেক্ট, indirect sentence. He has told me that he will go, but I will stay here in Dhaka. আমরা এটাকে ইনডিরেক্ট হিসেবে বুঝতে পেরেছি এই কারণে যে এখানে দ্যাট বসেছে, দ্যাট ব্যবহার হয়েছে, দুটি সেন্টেন্সের মাঝখানে দ্যাট বসেছে। আর এটাকে যখন ডিরেক্ট করা হয় তখন এটা হবে হি হ্যাজ সেড টু মি আই শ্যাল গো, বাট ইউ উইল স্টে হিয়ার ইন ঢাকা। হি হচ্ছে স্পিকার, যে বলছে সে হচ্ছে স্পিকার, কাকে বলছে? মি, আমাকে। মি হচ্ছে পারসন এবং বলা হ্যাজ সেইড, এখানে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যে উক্তিটি বলছে মানে যেটা ডায়লগ, সেটাকে ইনভার্টেড কমার মধ্যে বলা হয়েছে এবং এটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। সো ডিরেক্ট সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা বসে, বাট ইনডিরেক্ট সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসে।
সো আমরা এখানে এই ডিরেক্ট সেন্টেন্সেরই ইনডিরেক্ট ফর্ম, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা, এই সেন্টেন্সটি কারেক্ট হিসেবে বুঝতে পারছি। So our rule, if the reporting verb will be in present tense, the tense of reported speech will be in future tense. যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে মানে ডিরেক্টে, তাহলে ইনডিরেক্টে টেন্সে রিপোর্টেড স্পিচটা মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা ইনডিরেক্ট করার সময় ফিউচার টেন্সে হয়ে যাবে। সো উই গট আওয়ার আনসার, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কারেক্ট সেন্টেন্সটি পেয়েছি এবং সেটি ইনডিরেক্টে লেখা আছে, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। এখানে দ্যাট বসার কারণে আমরা বুঝতে পারছি যে এটি ইনডিরেক্ট এবং এটি কারেক্ট সেন্টেন্স। Question number 21. Identify the correct sentence. The room was darkened by switching off all the lights. The room was darkened switching off all the lights. The room was darkened to switch off all the lights. Switching off all the lights, the room was darkened. Yes, answer, the room was darkened by switching off all the lights. This is actually included to the grammatical term voice. So whenever we talk about voice, আমাদের ব্রেনে দুটো ওয়ার্ড চলে আসে, মানে দুটো টার্ম চলে আসে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট নিজেই কিছু করবে, যেমন সুইচিং অফ অল দ্য লাইটস ডার্কেন্ড দ্য রুম। এখানে সুইচিং অফ অল দ্য লাইটস, দিস ইজ সাবজেক্ট। এই সাবজেক্ট নিজেই কাজ করছে, মানে সব লাইট বন্ধ রুমটাকে অন্ধকার করেছিল। সো দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। অ্যান্ড প্যাসিভ ভয়েস যখন সাবজেক্ট নিজে কিছু না করে পার্সন দ্বারা সাবজেক্টের প্রতি কিছু করা হয়, তখন সরি নট পার্সন, অবজেক্ট দ্বারা সাবজেক্টের প্রতি কিছু করা হয়, সেটিকে বলা হয় প্যাসিভ ভয়েস। সো আমাদের অ্যাক্টিভ ভয়েসে ফার্স্ট সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দ্য রুম। এই রুম অবজেক্টটি যখন সাবজেক্ট হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো এটা প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ করার সময় অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ দ্য লাইটস, আর সাবজেক্টটি অবজেক্ট হয়ে গেল সুইচিং অফ দ্য লাইটস, আমরা লাস্টে বসালাম অবজেক্টটি। আর দ্য রুম এই সাবজেক্টের পরে আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ বসলো। সো ভেরি সিম্পল of the rule of passive voice, that subject will be object and object will be subject. So the room, this will be subject here. So we got our correct passive form, that the room was darkened by switching off all the lights. এই সেন্টেন্সটি আমাদের অপশনে কারেক্ট হিসেবে লেখা আছে। So the correct sentence, the room was darkened by switching off all the lights. Question number 22. Identify the correct sentence. Had you been there on time, you could have had the information. If you had been there on time, you could have the information. If you had been there on time, you might get the information. Had you been there, you could have got the information. Yes, our answer will be, had you been there on time, you could have had the information. This is actually included to the right form of verb. Had is usually used at the beginning of a sentence to mention if. Had যখন কোনো সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয় তখন এটি আসলে if এর কাজ করে। অ্যান্ড এটা রুল হচ্ছে if had প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, এই স্ট্রাকচারটি মানে had, had এর পরে সাবজেক্ট, সাবজেক্টের সাথে past participle, এই স্ট্রাকচারটি যদি is used ব্যবহার হয় at the beginning of a sentence, কোনো সেন্টেন্সের শুরুতে, the other part of the sentence will be constructed by would have, might have or could have. সেন্টেন্সের অন্য অংশটি might have or could have দ্বারা গঠিত হবে। For example, had you been there on time, you could have had the information. যদি তুমি ওখানে সময় মতো থাকতে তাহলে তুমি তথ্যটি পেতে। সো এখানে সেন্টেন্সের শুরুতে হ্যাড প্লাস সাবজেক্ট ইউ পরে ইন পাস্ট পার্টিসিপল বসেছে। সো সেন্টেন্সের পরের অংশে আমরা কুড হ্যাভ এই স্ট্রাকচারটি ব্যবহার করেছি। লাইক দ্যাট, হ্যাড আই বিন আ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। যদি আমি ধনী ব্যক্তি হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করে থাকতাম। হ্যাড আই বিন, এখানে
had প্লাস সাবজেক্ট আই প্লাস পাস্ট পার্টিসিপল বিন বসেছে, দ্যাটস ওয়াই সেন্টেন্সের আরেকটি অংশে আমরা উড হ্যাভ ব্যবহার করেছি। হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ। আমি যদি তাকে দেখে থাকতাম তাকে আমি সংবাদটি দিয়ে থাকতাম। তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট আই প্লাস সিন ভার্বে পাস্ট পার্টিসিপল বসেছে শুরুতে, তাই সেন্টেন্সের আরেকটি অংশে আমরা উড হ্যাভ ইউজ করেছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রুল। So question number 22, identify the correct sentence. Had you been there on time, you could have had the information. Question number 23, identify the correct sentence. There are trees on the both sides of the road. There are trees on both the sides of the road. There are trees on both sides of the road. There are trees on either sides of the road. Here correct answer will be there are trees on both the sides of the road. This is actually included to common errors. কিছু সাধারণ ভুল আমাদের হয়ে থাকে, যেমন কিছু ইনকারেক্ট সেন্টেন্সকে আমি কারেক্ট করে দেখাচ্ছি। There are trees on the both sides of the road. এটার কারেক্ট ফর্ম হবে there are trees on both the sides of the road. This is the correct form. Like this, another sentence like let us discuss about this matter. এটার কারেক্ট ফর্ম হবে let us discuss this matter. Incorrect আরেকটি সেন্টেন্স he resembles to his father. এটার কারেক্ট ফর্ম হবে he resembles his father. আরেকটি সেন্টেন্স যেটা ইনকারেক্টে লেখা he picked up a quarrel. এটি কারেক্ট ফর্ম হবে he picked a quarrel. So our correct answer we got there are trees on both the sides of the road. This is the correct sentence. Question number 24. The antonym of boisterous is noisy, unruly, quiet, cheerful. Yes, answer quiet. Boisterous এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হবে। সো এগুলোর সমার্থক শব্দ বা মিনিং কি সেটা আগে আমরা দেখে নিই। boisterous মিনিং নয়েজি, মানে খুবই হইচইপূর্ণ। চেয়ারফুল খুব আনন্দদায়ক, কোলাহলপূর্ণ। লাইভলি জীবন্ত, কোলাহলপূর্ণ। আনকয়েট মানে শান্ত না, হইচইপূর্ণ। প্র্যাংসাম মানে দুষ্টামিপূর্ণ, মানে খুবই হইচই কোলাহলপূর্ণ এমন কিছু। সো যেহেতু এটি হইচইপূর্ণ, সো এটার অ্যান্টোনিম বিপরীতার্থক হবে কয়েট, শান্ত, যেটা আনকয়েট না, কয়েট। This is the antonym of boisterous. To be continued to the next video, our classes will be continued in this way. Our next class will be held again on 46 BCS English Literature, question solution and answer explanations. আমাদের পরবর্তী ক্লাসটি 46তম BCS এর প্রশ্ন সমাধান এবং উত্তর বিশ্লেষণের উপর আলোচিত হবে এবং সেই ক্লাসে আমরা 46 BCS মানে 46তম BCS এর ইংরেজি সাহিত্যের অংশটুকু নিয়ে আলোচনা করব। ওকে, সি ইউ অন নেক্সট ক্লাস। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।